একদমই কালেকশন বন্ধ করে দেওয়া না, আমি পক্ষপাতী না। কেন? কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে কয়টা মানুষ সহিশুদ্ধভাবে জবাই করতে পারে। মানুষকে এটাই আমরা শেখালাম, এটাও দাওয়া। না, সেটা হতে পারে, সেটা অবশ্যই হতে পারে। এটার কারণে চামড়া কালেকশন করতে হবে। যারা চামড়াটা কিনে আনেন, বরং তারা মনে হয় যেন একটা বিপদ কিনে নিয়ে আসছেন। কিনে আনেন অথবা ফ্রিতে আনেন, যেভাবে আনেন মনে হয় যেন একটা বিপদ নিয়ে আসছেন কাঁধের উপরে, সারাদিন পরিশ্রম করে। এখন এতগুলো ছাত্রকে তাদের ঈদের দিনকে মাটি করে, তাদের খাবার দাবার সব কিছুর ব্যবস্থা করে এবং তাদেরকে রাহ খরচ দিয়ে, নাস্তার খরচ দিয়ে সব কিছু করে মাদ্রাসার কর্তৃপক্ষ যখন দিন শেষে একটা বিপদকে কাঁধে তুলে নেন, তখন এই সিচুয়েশনে আপনি কি বলবেন? আমরা দেখে আসছি দীর্ঘ একটা সময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশে মাদ্রাসাগুলোতে চামড়া কালেকশন হয়ে আসছে কোরবানির সময়। ইদানিংকালে আবার দেখতে পাচ্ছি যে আমাদের অনেক বড় বড় মাদ্রাসার দায়িত্বশীলরাও এর বিরুদ্ধে আওয়াজ তুলছেন। তারা চামড়া কালেকশন থেকে ফিরে আসছেন এবং এটার প্রতি অনীহা প্রকাশ করছেন। এটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, প্রথম বিষয় হচ্ছে এখানে প্রেক্ষাপটটা আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে যে আসলে কেন কালেকশন করা হতো বা কেন কালেকশন করা হচ্ছে। খুব সহজ বিষয়, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই ধারার প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল মূলত রাষ্ট্র ব্যবস্থাপনার বিপরীত একটা অবস্থানের জায়গা থেকে। তো সেখানে জনতার সম্পৃক্ততার একটা অন্যতম মাধ্যম ছিল কালেকশনগুলো। তো আমি মনে করি যে কালেকশন এখনকার সময় যে বিভিন্ন ঘোষণাটা, এটা কিন্তু বন্ধের জন্য বন্ধ করা না, মূলত রাষ্ট্র এবং ব্যবসায়ীদের বেশ কিছু সিন্ডিকেট বিজনেসের বিরুদ্ধে এটা একটা অবস্থান। আমি মনে করি যে এই সিন্ডিকেট ভাঙার জন্য এটা অবশ্যই দরকার যে আওয়াজ উঠানো। আবার একদমই কালেকশন বন্ধ করে দেওয়া না, আমি পক্ষপাতী না। কেন? কারণ হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে এই কালেকশনটাকে কেন্দ্র করে এখানে অনেকগুলো বিষয় তৈরি হয়। প্রথম বিষয় হচ্ছে যে মাদ্রাসাগুলোর সাথে জনতার সম্পৃক্ততার একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে মানুষের কোরবানির পশুটা জবাইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যে মৌলিক বিষয়টা আপনি খেয়াল করলে, আমি দুটো বিষয় যেহেতু বলছেন আমি একটু বলি। সেটা হচ্ছে যে জনসম্পৃক্ততার জন্য তো অনেক আরো অন্য সিস্টেম বা অন্য রাস্তা আমরা ব্যবহার করতে পারি। দাওয়াতের মাধ্যমে জনসম্পৃক্ত তৈরি করা যায়, সেটা তো আছে। আমরা দাওয়াতের মাধ্যমেই সেটা আছে, সম্পৃক্ত তৈরি করতে পারি। বিকল্প রাস্তা আছে। আরেকটা হচ্ছে যে আপনি বললেন জবাইয়ের বিষয়। আমরা তো বলি ফুকাহায়ে কেরাম তারা লিখেছেন যে নিজের কোরবানি পশু নিজে জবাই করা মুস্তাহাব। তো এখন আমরা নিজের পশু নিজে জবাইয়ের প্রতি উদ্বুদ্ধ করতে পারি অবশ্যই। এটা তো নিষেধ নেই, আপনি মানুষজন নিজে যদি কোনো জবাই করতে পারে সেটা অবশ্যই ভালো। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে কয়টা মানুষ সহিশুদ্ধভাবে জবাই করতে পারে। মানুষকে এটাই আমরা শেখালাম, এটাও দাওয়া। সেটা হতে পারে, সেটা অবশ্যই হতে পারে। এটার কারণে চামড়া কালেকশন করতে হবে। আমি আপনাকে শুরুতেই বলেছি, আপনি এই উপমহাদেশের প্রতিষ্ঠানগুলো পরিচালনার প্রেক্ষাপট, প্রতিষ্ঠার প্রেক্ষাপট খেয়াল করলে দেখবেন যে এই মাদ্রাসাগুলোর সাথে এই বিশেষ সময় রমজান, কোরবানি বা এই সময়ের জনতার সম্পৃক্ত হওয়ার একটা মাধ্যম হচ্ছে এটা। দেখেন, এটা অনেকে ভুল বোঝেন যে শুধু কি আসলে কোরবানির চামড়ার কত টাকা পাচ্ছে প্রতিষ্ঠানগুলো, কিন্তু এটা একটা মাধ্যম। আপনি কই মাদ্রাসাগুলো, এখন না হয় অনেক মাদ্রাসাগুলো অনেক টাকা পাচ্ছে, এক ছাত্র টাকা দিয়ে করছে, কিন্তু আজ থেকে 10 বছর আগে, আমি যদি আমার সময়টার কথাও বলি, আমরাও যখন পড়াশোনা করেছি তখনও তো মাদ্রাসাগুলোতে কত টাকা দিয়ে আমাদের পড়ার সুযোগ ছিল, বা এর আরেকটু পিছনে গেলে চামড়া কালেকশন ঠিক আছে, আপনি বলতে চাচ্ছেন যে এটা করা উচিত এবং আমাদের আকাবিরা যেমন করেছেন আমরাও এটা করা দরকার। বিষয় হচ্ছে যে সিস্টেমে আমরা করছি বাংলাদেশে, এতে কি হাত নাফস হচ্ছে না? নিজেকে ছোট করে খাটো করে সমাজের কাছে একরকম ভিখারি সেজে যাওয়া হচ্ছে না? আসলে আপনি সামগ্রিকভাবে বা ব্যাপকভাবে কথা বলার সুযোগ নাই। কারণ দেখেন, যেমন আমি যে অঞ্চলগুলোতে পড়েছি, আমি আমার একদম ছোটোকাল থেকে আমার অভিজ্ঞতার কথা বলি। আমি যখন দারুল উলুম বরুড়ায় পড়াশোনা করি, তখন আমাদেরকে বরুড়া মাদ্রাসা থেকে যে গ্রামে পাঠানো হতো, আমরা দেখেছি যে মানুষ আমাদেরকে মানে বলা যেতে পারে যে সন্তানের মতো করে আদর করে আগে খাওয়াতো, এরপরে গ্রামবাসী চামড়া সংগ্রহ করে রাখতো, আমরা জাস্ট তদারকি করতাম। আমরা যখন কুমিল্লার রানীর বাজারে পড়াশোনা করেছি, সেখানেও দেখেছি যে আমাদের ওস্তাদরা আগে থেকে মহল্লাগুলো প্রস্তুত করা হতো। হুজুর এই মসজিদে নামাজ পড়াচ্ছেন, তো মসজিদ মহল্লা আমাদেরকে নিয়ে গেছেন। ব্যাপারটা অনেকটা এরকম, মানুষজন মানসিকভাবে প্রস্তুত থাকে যে ছেলেরা আসবে, দিবে। এই ধরনের কালেকশন বা আমিও আমার প্রতিষ্ঠান, যেমন আমি সায়েন্স ল্যাব, আপনি জানেন যে আমি 11 বছর, সব জায়গায় তো আর বোধহয় এরকম সিচুয়েশন বা এমন সিচুয়েশন যেখানে থাকবে না বা যে জায়গাটা আমাদের হিতকে শান হবে সেখানে আমরা করবো না। এবং আমরা তো বলি যে দারুল উলুম দেওবন্দ হচ্ছে আমাদের উত্তরসূরি এবং সর্বক্ষেত্রে আমরা দারুল উলুম দেওবন্দকে ফলো করি। তো এই ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দকে ফলো করা যায় না চামড়া কালেকশনের বিষয়টাতে? আমি আপনাকে সামগ্রিকভাবে বলেছি, দেওবন্দে কী হয় সেটা আমি বলি। দেওবন্দে আমরা পড়াশোনা করেছি, আমরা দেখেছি যে দেওবন্দে বাংলাদেশের সিস্টেম যেটা প্রচলিত আছে এভাবে হয় না। দেওবন্দে যেটা হয় সেটা হচ্ছে যে সেখানে ছাত্ররা থাকেন, যাদের প্রয়োজন পড়ে তারা ফোন করেন, ছাত্র পাঠিয়ে দেওয়া হয়, সেখানে গিয়ে তারা নিয়ে আসেন, অথবা সেখানে মানুষেরা জবাই করে চামড়া নিজেরা সম্পূর্ণ করে প্রসেস করে তারা নিজেরা মাদ্রাসায় দিয়ে যান।
এভাবে হয়। এবং দারুল উলুম করাচিতে আমরা দেখেছি সেখানে একই সিস্টেমে হয়, মানুষ চামড়া নিজেরটা নিজে এনে মাদ্রাসায় দিয়ে যান, অথবা ফোন করলে একান্ত আপনজন কাছের কেউ ফোন করলে ছাত্র পাঠিয়ে সেটাকে নিয়ে আসা হয়। তো আমরা কি সেই সিস্টেমে যেতে পারি না? দেখুন, স্থানকাল পাত্রভেদে হতে পারে, যদি কোথাও সিস্টেম হয় ভালো, মানে জাস্ট শুধু সিস্টেমগত যেই ভিন্নতা, এই ভিন্নতাকে কেন্দ্র করে একদম পরিত্যাগ করার যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটার কারণে মাদ্রাসাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানুষের সাথে সম্পৃক্ততার যে একটা মাধ্যম ছিল, দেখেন অবশ্যই না, আপনি, আমরা আসলে- আমি একটু করে বলি, উপন্যাস শেষ না করলে হচ্ছে না। দেখেন, বাংলাদেশে বহু প্রতিষ্ঠান এমন আছে যে প্রতিষ্ঠানগুলোর মহল্লাটা এইভাবে প্রস্তুত। দেখেন, আপনি তো একটা মজার প্রিন্সিপাল, আপনি আপনার যে মহল্লাটা, সেই মহল্লাটা ভাবুন তো, যে আপনি বলে দিলেন যে আপনারা চামড়া দিয়ে যাবেন, এমনটা হবে কি না? যদি না হয় তাহলে সেক্ষেত্রে মাদ্রাসার একটা আর্থিক সহযোগিতা বা মানুষের মাসালাগত দিক থেকে সহযোগিতার বিবেচনা আপনি কি করবেন? তো এই জন্য আমি বলি যে এই বিষয়টা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, মানুষের মানসিকভাবে প্রস্তুত হওয়া এবং মানুষজন মাদ্রাসায় এসে দিয়ে যাবে, এই পরিবেশটা তৈরি হওয়া। অথবা যেমন আমি আমার কথাটা বলেছি, আমি তো 11 বছর সায়েন্স থেকে জুম্মা পড়িয়েছি, ওখানে আমার সমস্ত মুসল্লিদের সিস্টেম এটা ছিল, আমাদের ছাত্ররা ওখানে যেত, মসজিদে বসে থাকতো, মুসল্লিরা সবাই যখন জবাই করা শেষ, তো জাস্ট কোরবানির পশু চামড়াগুলোকে একটা জায়গায় জমা করে আমরা বিক্রি করে দিয়েছি। তো এই জন্য যেটা উত্তম বা পদ্ধতিগতভাবে সুন্দর, আমরা সেটার দিকে অবশ্যই অগ্রসর হব। কিন্তু একদম বন্ধ করে দেওয়ার যে আওয়াজ এখন উঠছে, এটা ওঠা নয়, পক্ষপাতী না। কেন? আমি আপনাকে ছোট্ট করে বলি, ধরুন যদি বর্তমান প্রেক্ষাপটেও না, হ্যাঁ হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে আমরা জানি যে চামড়ার দাম অবশ্যই এমন ভাবে এটার মূল্যকে ধসিয়ে দেওয়া হয়েছে। আমি যে এখন প্রতিবাদে এই চামড়া যারা কিনেন, একটা আমরা দেখেছি গত 2-3 বছর বিশেষ করে, যারা চামড়াটা কিনে আনেন, বরং তারা মনে হয় যেন একটা বিপদ কিনে নিয়ে আসছেন, কিনে আনেন অথবা ফ্রিতে আনেন, যেভাবে আনেন মনে হয় যেন একটা বিপদ নিয়ে আসছেন কাঁধের উপরে সারাদিন পরিশ্রম করে। এখন এতগুলো ছাত্রকে তাদের ঈদের দিনকে মাটি করে, তাদের খাবার দাবার সবকিছুর ব্যবস্থা করে এবং তাদেরকে রাহ খরচ দিয়ে, নাস্তার খরচ দিয়ে সবকিছু করে, মাদ্রাসার কর্তৃপক্ষ যখন দিন শেষে একটা বিপদকে কাঁধে তুলে নেন, তখন এই সিচুয়েশনে আপনি কি বলবেন? এই সিচুয়েশনে আমার বক্তব্য হচ্ছে বন্ধ করা নয়। এই সিচুয়েশনে আমার দাবি থাকবে, এখন যে আওয়াজটা উঠছে আন্দোলনের, যে আমরা চামড়া সংগ্রহ করবো না যদি দাম না বাড়াও, এই আওয়াজকে আরও উঠানো এবং সরকারকে বাধ্য করা দাম বাড়ানোর জন্য, এবং এটা সর্বোচ্চটুকু করা। যারা করছেন তারা কিন্তু এটাই বলছেন। হ্যাঁ, যারা আমি আমাদের পাশে মাদ্রাসা জামিয়াত ইব্রাহিম, তাদের কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে এই সিচুয়েশন পরিবর্তন না হলে এবং যে কালচার গত কয়েক বছর ধরে চলছে, এই বাণিজ্য এবং আমাদের সাথে যে অনিয়ম এবং আমাদের সাথে যে বৈষম্য চলছে, এটা নিয়ে পরিবর্তন না হলে আমরা সিদ্ধান্ত থেকে আমরা পিছু হচ্ছি না। তো সেই জায়গা থেকে এভাবে যদি বড় এবং আপনি দেখেছেন ইতিমধ্যে কিন্তু প্রভাব পড়েছে। গত কয়েকদিন আগে সম্ভবত বাণিজ্য মন্ত্রী তিনি বলেছেন যে তারা যেন সিদ্ধান্ত না নেন, অনুরোধ করেছেন তারা ওই মাদ্রাসাগুলোকে। তো এভাবে যদি প্রত্যেকটা মাদ্রাসা থেকে আওয়াজ তোলা হয়, অবশ্যই কিছু সময়ের জন্য মাদ্রাসা থেকে আওয়াজ উঠানো উচিত, এবং আমাদের যে বোর্ড আছে, বোর্ড সরাসরি সরকারের সাথে বসা উচিত। কারণ হচ্ছে চামড়া বর্তমান সময়ে সবচেয়ে দামি জিনিস। আপনি চামড়া যে কোনো জিনিস কিনতে গেলে, আপনি কোনো একটা কাভার কিনতে যাবেন, স্বাভাবিক কাভারের দাম যদি 20 টাকা হয়, তো চামড়ার কাভারের দাম 120 টাকা হবে। জুতা কিনতে যান, স্বাভাবিক আপনি যদি অন্য কিছুর যে জুতা, সেটা যদি আপনি 100 টাকায় কিনতে হয়, চামড়ার জুতা বললে সেটাকে 500 টাকায় কিনতে হচ্ছে। এখানে একটা বিষয় আমি আপনাকে যদি একটু জানার জন্যই প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা এবার প্রত্যেকটা বিষয়ে আমরা একটা জায়গা পর্যন্ত আমাদের চিন্তা চেতন, আমাদের সব কিছুকে সীমাবদ্ধ রেখে দিই। এটা আমরা কেন করি না, যে যেহেতু তারা আমাদের সাথে বৈষম্যটা করছে, এখানে আমরা নিজের উদ্যোক্তা হয়ে আমরা নিজেরা কিছু করার চেষ্টা করছি না কেন? হ্যাঁ, এটা অবশ্যই করা উচিত, এবং আমি নিজেও এই ব্যাপারটা বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছিলাম। তবে আপনি আরেকটা বিষয় জানেন যে এদেশের যাবতীয় জিনিসগুলো একটা সিন্ডিকেটের আওতাধীন থাকে। আপনি একটা উদ্যোগ গ্রহণ করলেও যে আপনাকে চামড়া শিল্পের সাথে জড়িত রাঘব বলরা আপনাকে সেটা সুযোগ দিয়ে, ব্যাপারটা কিন্তু এরকম না। এরপর আমাদের অনেক ভাইরা কিন্তু করছে ছোট ছোট করে বিভিন্ন জুতার ফ্যাক্টরি করছে, ক্ষুদ্র উদ্যোক্তারা করছে। এবং আমরা মনে করি এই মাত্রাটা আরও যত বাড়ানো যাবে, প্রয়োজনে বিশেষ করে আমাদের যে সমস্ত মাদ্রাসাগুলো তো বৃহৎ জায়গা আছে, তারা যদি এই সময়টাতে কারিগরি উদ্যোগ নিয়ে আমাদের ছেলেদেরকেই আরও কিছু আমরা এইভাবে কাজ করতে পারি, তাহলে আমি মনে করি যে এটা একটা চমৎকার। আপনি একজন বিজ্ঞ আলেম হিসেবে যদি আপনাকে কেউ এই জায়গায় সাপোর্ট নেওয়ার জন্য আপনার কাছ থেকে সহযোগিতা চায়, আপনি কি তাকে করবেন? একদম শতভাগ সাপোর্ট দিব, কেন দিব না। বরং আমি মনে করি যে এটা আমাদের করা উচিত, এবং কারিগরি জায়গাগুলো, বিশেষ করে চামড়া শিল্পের সাথে জড়িত যে বিষয়গুলো, আমরা যদি আমাদের কিছু লোকজন এখানে তৈরি করতে পারি, তাহলে একদিকে আমরা চামড়া সিন্ডিকেট
আপনি যদি এই মুহূর্তে ট্যানারির বিকল্প কিছু করতে যান, সেখানে আপনাকে প্রচুর প্রতিরোধের মুখে পড়তে হবে। এর বিপরীতে আপনি যদি কৌশলগতভাবে চামড়া দিয়ে যে সমস্ত যেগুলো তৈরি হচ্ছে আমাদের এখান থেকে এই জায়গায় লোকজন তৈরি করে করা যায়, তাহলে আমি মনে করি যে চমৎকার একটা উদ্যোগ হবে। অর্থাৎ চামড়ায় যে পরিমাণ আমাদের কালেকশন হতো, আপনি অলরেডি ইতিমধ্যে আপনি হয়তো খেয়াল করেছেন, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে আমার আজকে শিক্ষকতার বয়স প্রায় 15, এর মধ্যে 13 বছর আমার প্রিন্সিপাল হিসাবে শিক্ষকতা। তো আমরা শুরুতে যখন অনেক দামে চামড়া বিক্রি করতাম 3000, তখন কিন্তু আমরা কিনতে হতো 2000 টাকার উপরে। তো চামড়ার দাম যখন কমেছে, জনতা আপনি খেয়াল করেন, জনতা কিন্তু মাদ্রাসার প্রতি আন্তরিকতা বেড়েছে। এখন মানুষের বিক্রি করে না, যে বাস এত অল্প টাকায় কী করবো, হুজুরদের মাদ্রাসায় দিয়ে দিলাম, এই জায়গাটা মানুষের কিন্তু তৈরি হয়েছে। অতএব আমরা যদি আরেকটু অগ্রসর হয়ে কারিগরি জায়গাগুলোকে মজবুত করতে পারি এবং নিজস্ব উদ্যোগে ক্ষুদ্র ক্ষুদ্র হোক যদি কিছু ট্যানারি, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিভিন্ন তৈরি করা যায়, তাহলে আমি মনে করি চমৎকার জিনিস হবে।